সবচেয়ে বড় যে মেসেজ, সৌদি আরব ইরানকে প্রস্তাব দিয়েছে একটি চুক্তির জন্য, নন এগ্রেশন প্যাক, অর্থাৎ কেউ কাউকে হামলা করবে না, কোনো এগ্রেশন চলবে না তাদের মধ্যে। আর এই চুক্তিটির গভীরে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আমি কিছু আরাবিয়ান সোর্সকে কাল রাত থেকে ডিল করলাম। আমার কিছু আন্তর্জাতিক সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা বিভিন্ন দেশে কাজ করেন, তাদের সাথে আমি কালকে অনেক রাত পর্যন্ত এটা নিয়ে আলোচনা করেছি যে সৌদি আরবের এই আলোচনাটা ইরানের প্রাপ্তিকে ইরান কিভাবে এটাকে ডিল করবে বা হ্যান্ডেল করবে, এখানে আমেরিকা ইসরায়েলের আগামীর ভবিষ্যৎ কি হতে পারে, সবগুলো বিষয়ে আমি তাদের সাথে আলোচনা করে যে তথ্যগুলো পেয়েছি আমি আমার লাইভে আজকে তো পাপ মুছে যাবে তিনি যদি মুসলিম বিশ্বের ঐক্যতা তৈরি করে দিতে পারেন। এখন আপনারা বলেন, আগামী দিনে সৌদি ইরানের এই চুক্তিটি মধ্যপ্রাচ্যে আমাদের আলোর রশ্মি দেখাবে, নাকি শেষ পর্যন্ত ইসরায়েল আবারও সেটাকে ভেস্তে দেবে? কারণ এই চুক্তি কখনো আমেরিকা ইসরায়েল হতে দেবে না। আর এটি যদি ইরান করে নিতে পারে তাহলে আমেরিকা ইসরায়েলের মধ্যপ্রাচ্য থেকে টাটা বাই বাই। ট্রাম্পকে মৃদু ধমকালেন জিনপিং, চূড়ান্ত বিজয়ের ঘোষণা ইরানের। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এইরকম একটা ভয়াবহ অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প কেন এত আগ্রহ দেখালেন চীন সফরের? সকল কাজ, বিভিন্ন পরিকল্পনা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে তিনি চীনে এলেন। কি উদ্দেশ্য? চীন তো বস্তুত ট্রাম্পের শত্রু রাষ্ট্র, কিন্তু চীনের সঙ্গে হঠাৎ করে এতটা সম্পর্ক ঘনিষ্ঠতা করবার পেছনে অন্য কি কারণ থাকতে পারে? কেন এত তাড়া ডোনাল্ড ট্রাম্পের? ফিরিঙ্গির মতো কেন তিনি চীন সফর করলেন? চীন সফর করে এই দুদিনে কি পেলেন তিনি? তিনি কি সফল? তিনি কেন এলেন? এই প্রশ্নগুলো কিন্তু সামনে এসেছে। আমি এই প্রশ্নগুলোর জবাব দেবার চেষ্টা করব প্রিয় দর্শক। এই আলোচনা শেষ পর্যন্ত থাকবেন প্রত্যাশা করি। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন প্রিয় দর্শক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে তাইওয়ান ইস্যু যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, বেইজিং এ চীন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বৈঠকে তাইওয়ানের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতাকে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট। বৈঠকের শুরুতে ট্রাম্প তার উদ্বোধনী বক্তব্যে শি জিনপিংকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। তিনি জিনপিংকে মহান নেতা এবং বন্ধু বলে প্রশংসা করেছেন এবং দুই দেশের জন্য একটি চমৎকার যৌথ ভবিষ্যৎ গড়ার আহ্বানও জানিয়েছেন। কিন্তু শি জিনপিং তিনি খানিকটা সংযমী থেকেছেন, ধমক দিয়েছেন, তবে মৃদু ধমক। সতর্কতার সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প মহোদয়, আপনি চীনের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছেন। শি জিনপিং সংযত ভাষায় বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়। এরপরই তিনি তাইওয়ান ইস্যুর প্রসঙ্গটি টানেন। আপনারা জানেন যে চীনের জন্য তাইওয়ান খুব স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটেছিল তাইওয়ানের একটি ইস্যুকে ঘিরে। তাইওয়ানের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিতে গিয়েছিলেন তৎকালীন বিএনপির মন্ত্রীরা। এরপরেই চীন এটাকে ভয়াবহ নেতিবাচক হিসেবে দেখা শুরু করে এবং সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে বিএনপি সরকারের তৎকালীন মন্ত্রীরা বলেছিলেন যে এটা আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা ভুল বুঝে বা ভুল তথ্য পেয়ে তাইওয়ানের অনুষ্ঠানে গিয়েছিলাম। দেখুন, তাইওয়ানের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, চীন কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক করে না বা তাদেরকে শত্রু হিসেবে মনে করে, মানে বন্ধুর বন্ধু, শত্রুর শত্রু। এই কনসেপ্টে বিশ্বাসী চীন। এখন ডোনাল্ড ট্রাম্প চীনের সফরে এসেছেন, কিন্তু তাইওয়ান ইস্যু যদি শি জিনপিং মনে করিয়ে না দেন তাহলে তো হবে না। সেই জন্য রাগঝাক ছাড়াই একটা ধমক দিয়েছেন জিনপিং। তিনি বলেছেন যে তাইওয়ানকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তাকে মদত দেবেন, পৃষ্ঠপোষকতা দেবেন, তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করবেন, আর আমরা বসে থাকবো, তা কিন্তু হবে না। দেখুন, এই যে দুই নেতার বৈঠক, এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কৌশলগতভাবে তাইওয়ানের প্রসঙ্গে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এই প্রসঙ্গের অবতারণা করেছেন জিনপিং। তিনি শুধু অবতারণা করেননি, প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন। সংঘাতের যে গুরুত্বপূর্ণ বাঁক, সেই বাঁক ধরে টান দিয়েছেন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায় যে তাইওয়ানের ব্যাপারটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে সবচেয়ে গুরুত্ব বিষয়ে উল্লেখ করে শি বলেন যে এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে, কিন্তু ভুলভাবে
পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না, ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। এই মুখোমুখি সংঘর্ষ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাবে। তিনি আরো বলেন যে তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা তাইওয়ান প্রণালীর শান্তির সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অভিন্ন স্বার্থ হলো এই তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখা। কিন্তু আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভবিষ্যতে যদি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাধে, তাহলে সেই যুদ্ধের প্রক্সি ওয়ারফিল্ড হবে তাইওয়ান। কারণ যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি যুদ্ধ করবে না, তাইওয়ানকে দিয়ে যুদ্ধ করাবে। এই ভবিষ্যৎবাণী তো চীনের সামনে আছে এবং চীন সেটাকে সামনে রেখেই আগামী দিনের যুদ্ধ পরিকল্পনা সাজাচ্ছে, যে কারণে ইরানের সঙ্গে 40 দিনের যুদ্ধের চুলচেরা বিশ্লেষণও করেছে চীন, যে কিভাবে ইরান এত শক্তিমত্তা দেখালো, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের উপর হামলাগুলো চালিয়েছে, সেই হামলার প্রকৃতি, ধরন, পরিকল্পনা, কৌশল এগুলো বিশ্লেষণ করে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে যুদ্ধটি হবে, সেই যুদ্ধে যেন বেইজিং শক্তিমত্তার সঙ্গে চমক দেখাতে পারে, সেই লক্ষ্যেই মূলত চীন এগোচ্ছে। আরেকটা প্রসঙ্গ আপনাদেরকে বলি, এই যে বৈঠক বা এই যে সফর, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে নিয়েছেন। এমন না যে চীন বারবার অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে এনেছেন, তা নয়। বরং অবাক ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পই এই বৈঠকটি যেন হয়, সফরটি যেন হয়, সেজন্য বারবার শি জিনপিংকে ফোন করেছেন। চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনাকর কোনো সম্পর্ক তৈরি করেননি, কোনো মন্তব্য করেননি, কারণ মূল লক্ষ্যই হচ্ছে যে এই সফরটি করা। আর এই সফরটি করার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটি হচ্ছে যে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানো। আপনারা জানেন যে চীনের তরফ থেকে 4টি প্রস্তাবনা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই 4টি প্রস্তাবনা আবার সমর্থন করেছে ইরান। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় যাবে? এই প্রস্তাব কি মানবে না মানবে না? অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব পাঠিয়েছিল, সেই প্রস্তাবের একটা ব্যাখ্যাও উপস্থাপন করেছে ইরান। সেটাও এখন পর্যন্ত পর্যালোচনার মধ্যে রয়েছে ওয়াশিংটনে। মানে পাকিস্তানের মধ্যস্থতা দুতিয়ালির মধ্যেই চীন আবার নতুন করে প্রস্তাব দিয়েছে। কারণ চীন সফরের মূল লক্ষ্যই হচ্ছে ইরানের যুদ্ধ থামানো, আর এটার জন্য ট্রাম্প মরিয়া হয়ে গেছেন, প্রিয় দর্শক। তো দেখুন, এখন এই ডোনাল্ড ট্রাম্প যে চীন সফর করলেন, চীনের সমর্থন কি তিনি পাবেন? সম্ভব? দুই প্রতিযোগী দেশের মধ্যে কি সম্পর্ক হবে? অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক সম্পর্ক হওয়া কি সম্ভব? বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার দাবিদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেক উত্থিত সুপার পাওয়ার শক্তি চীন লড়াই করছে। চীন লড়াই করতে করতে এখন তার অর্থনীতিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক সুপার পাওয়ার সে হতে যাচ্ছে। সামরিক দিকে সক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের বেশি থাকলেও সেটা কেবলই কাগজে কলমে, কারণ মাঠে তো আমরা দেখলাম না, ইরানের টিকিটই পর্যন্ত স্পর্শ করতে পারলো না। এরকম একটা পরাজয়ের মধ্যেই কিন্তু চীনে সফরে এলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন কোণঠাসা, তখন চীন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে মোটেও ইচ্ছুক নয়। ডোনাল্ড ট্রাম্প যে কারণে এসেছেন সেটাতে রাজি নয় শি জিনপিং। এই যুদ্ধকে শুরু করেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় সে সম্পর্কে চীনের খুব পরিষ্কার ধারণা আছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আহমেদিয়ান এমন মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে ইরান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে যখন আত্মবিশ্বাস দেখাচ্ছেন, ঠিক তখনই ভিন্ন এক পর্যবেক্ষণে এমন তথ্য বা মন্তব্য উঠে এসেছে। অধ্যাপক হাসান আহমেদিয়ানের মন্তব্য তারই প্রতিফলন। তিনি মনে করেন চীন কখনোই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না বা ছাড় দেবে না। আহমেদিয়ানের মতে এটি একটি বড় বৈশ্বিক রাজনীতির অংশ। তিনি বলেন, চীন ইরানের বড় বন্ধু। চীনের সঙ্গে ইরানের বড় সম্পর্ক রয়েছে, সেটা অর্থনৈতিক যেমন, ঠিক সামরিকও তেমন। এই মধ্যপ্রাচ্যে ইরানের বড় ধরনের অংশীদার হচ্ছে চীন, আর মধ্যপ্রাচ্যকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধের খেলা শুরু করেছে, সেখানে শক্তির ভারসাম্য তৈরি করছে তেহরান, আর তেহরানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে বেইজিং। সেখানে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আশা করেন যে চীন তাকে সহযোগিতা করবে? চীনের জন্য এটি একটি কৌশলগত খেলা, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে 1 ইঞ্চি জমিও ছাড় দেবে না, 1 ইঞ্চি সুযোগও দেবে না। প্রিয় দর্শক, এইরকম যখন পরিস্থিতি, তখন অনেক বিশ্লেষক বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সফরের মধ্য দিয়ে তার পরাজয়ের শেষ পেরেকটি ঠুকলেন। তিনি যে আহত বাঘ, 40 দিনের ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে সুস্পষ্টভাবেই চূড়ান্তভাবে পরাজিত, সেটি এখন প্রমাণিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্য দিয়ে। নানামুখী বিশ্লেষণ কিন্তু আমাদের সামনে আছে, তবে বিশ্লেষকরা স্পষ্টভাবেই বলছেন যে এই সফরের মধ্য দিয়ে বিশ্বব্যাপী
এটা পরিষ্কার হয়ে গেল যে কতটা অসহায় হলে ট্রাম্প চীনে আসতে পারেন এবং ইরানের জন্য শি জিনপিং এর কাছে ধর্ণা দিতে পারেন। আরে ট্রাম্প সাহেব যদি ধর্ণা দেন তাহলে তার বন্ধু মোদিকে দিতে পারে, তাহলে তার বন্ধু কিয়ার স্টারমারকে দিতে পারে। কিন্তু শত্রু রাষ্ট্র, পরস্পর প্রতিযোগী রাষ্ট্র চীনের কাছে তো সেই সহযোগিতা চাইতে পারেন না। নৈতিক বা অন্য যে কোনো দিক থেকেও যদি বিবেচনা করি, সেই অধিকার কি ট্রাম্পের আছে? নেই। কিন্তু তিনি তো বাধ্য হয়ে এসেছেন। তিনি মুসাফিরের মতো, ফিরিঙ্গির মতো এখন বিভিন্ন জায়গায় হাত পাচ্ছেন যে সমস্যাটার চিরস্থায়ী সমাধান হোক এবং আমাকে বিজয়ী করে দেয়া হোক। কিন্তু তার এই অভিলিপ্সা যে পূরণ হবে না, চীন তো এটা স্পষ্ট করেই দিল। চীন বরং ইরানের ইস্যু সামনে না এনে তাইওয়ানের ইস্যু দিয়ে ট্রাম্পের গলা টিপে ধরলেন, অপমান করলেন এবং খানিকটা বুদ্ধিবৃত্তিক ধমক দিলেন। প্রিয় দর্শক, তো ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়, তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়ারি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চীনের এই সফরের মধ্য দিয়ে ইরান যে বিজয়ী হয়েছে মধ্যপ্রাচ্যে তাই প্রমাণিত হচ্ছে। অ্যাডমিরাল শায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরেছে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেজন্য তিনি বলছেন যে বিশ্বকেও ইরানের দিকে তাকিয়ে তাকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত। সম্প্রতি জেনা ডেস্ট্রয়ার রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন শায়ারি। শহীদদের জানাজায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক জনগণকে তিনি অভিনন্দন জানান এবং বলেন, এটি হচ্ছে মহাকাব্যিক উপস্থিতি। তিনি ভূমধ্যসাগরে ইরানি সেনাবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলগত নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাব আল বান্দা প্রণালী এবং লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল। শায়ারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন এবং যুক্তরাষ্ট্রকে বলেন যে 40 দিনের যুদ্ধে তোমরা পরাজিত হয়েছে, আগামী দিনেও যদি যুদ্ধ করতে চাও তাহলে ন্যাক্কারজনকভাবে তোমাদের মৃত্যু ঘণ্টা বেজে উঠবে মধ্যপ্রাচ্যে। দেখুন, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা যে মতামত দিচ্ছেন বা যে মন্তব্য করেছেন তাতে এটা স্পষ্ট হচ্ছে যে ইরান এই যে যুদ্ধবিরতির সময়কালে নতুন করে শক্তি অর্জন করেছে। আপনারা জানেন, আমি কয়েকটি বিষয় তুলে ধরছি। প্রথমত, ইরান চাপা পড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের ভান্ডারকে নতুনভাবে আবার সজীব এবং সতেজ করেছে। ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান থেকে শুরু করে অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছিল এই 40 দিনে, সেই ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় দ্রুততম সময়ে অস্ত্রও তৈরি করেছে। ফলে ইরানের কাছে যে পরিমাণ অস্ত্র আগে থেকেই মজুদ ছিল, সেই পরিমাণ অস্ত্র দিয়ে আরো 6 মাস যুদ্ধ চালিয়ে নেওয়া যাবে। যেমন একইভাবে নতুন এই যুদ্ধবিরতির মধ্যে উৎপাদিত অস্ত্র দিয়ে আরো 3 গুণ শক্তিমত্তায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করা যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। পেন্টাগনের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জন রিগ্যান তিনি বলেছেন যে এই যুদ্ধে স্পষ্টভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক পরাজয় ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প এই পরাজয়ের মূল শক্তি। তিনিই মূলত যুদ্ধ বাঁধিয়ে তিনি পরাজয়ের তিলক কপালে এঁকেছেন। এখন হন্যে হয়ে বিভিন্ন দেশের কাছে সাহায্য প্রার্থনা করছেন যুদ্ধ বন্ধ করার জন্য। তবে ডোনাল্ড ট্রাম্পের এই ইচ্ছা হয়তো পূরণ হবে না। তাকে নীরবে নিভৃতেই যুদ্ধ থামিয়ে চলে আসতে হবে বা কোনো ধরনের বিবৃতি দেওয়া ছাড়াই মাথা নিচু করে চুপ করে বসে থাকতে হবে। এটা কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মূল্যায়ন, প্রিয় দর্শক। সুতরাং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথিবীর যেখানেই তাকাই না কেন সবার একই পর্যালোচনা যে ডোনাল্ড ট্রাম্প ভুল পথে হেঁটেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে এতদিন শক্তিমত্তা, সামরিক ক্ষমতা এবং কৌশল নিয়ে মানুষের যে উচ্চাসা ছিল সেটাকে ভণ্ডুল করে দিয়েছেন। তো এটাই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য ছিল, প্রিয় দর্শক। সুতরাং এখন ট্রাম্প সাহেব যতই পথে প্রান্তরে ঘুরে বেড়াক না কেন তিনি সফল হতে পারবেন না, কারণ বিশ্বের কেউই তার পাশে নেই। বরং ইরানের পাশে দিনকে দিন অনেক শত্রু রাষ্ট্র
দাঁড়াচ্ছে। যেমন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ চলাচলের জন্য একটা কমিশন করতে চাই। এই কমিশন ইরানের সঙ্গে মিলে কাজ করবে, যাতে ভবিষ্যতে আমরা মধ্যপ্রাচ্যে আমাদের বাণিজ্যিক বিস্তৃতি ঘটাতে পারি এবং নিরাপদে নির্বিঘ্নে আমাদের জাহাজগুলো, আমাদের তেলের ট্যাঙ্কারগুলো চলাচল করতে পারে। সুতরাং এখন একেবারে নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন ট্রাম্প। আগামী যে নির্বাচন রয়েছে ৫-৬ মাস পরে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে কি অবস্থা হবে আমরা আগে থেকেই তো ঠাহর করতে পারছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য নিরন্তর ভালোবাসা, শুভেচ্ছা।